জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখে প্রতিটি মানুষ। আঁকা বাঁকা নানা পথ মাড়িয়ে কেউ পৌঁছতে পারে জীবনের লক্ষ্যে, কেউ বা ছিটকে পড়ে পথ হারিয়ে। সফল হওয়া মানুষগুলোর সফলতার পেছনে থাকে দীর্ঘ গল্প। চূড়ায় পৌঁছাতে গিয়ে পোড়াতে হয় বিস্তর কাঠখড়। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে একসময় জীবন হয়ে ওঠে রংধনুর মতো রঙিন। এমন সব সফল মানুষদের জীবন নিয়েই নতুন সময় .টিভির নতুন আয়োজন আইকন। আইকনের প্রতি পর্বে উঠে আসবে সেই সব মানুষের বর্ণাঢ্য জীবনের গল্প। এটিএম আতাউর রহমান এমনই এক আলোকিত মানুষ। বাংলাদেশ সরকারের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। অবসরে যাওয়ার পরেও থেমে যায়নি তার কাজ। নিজেকে সঁপে দিয়েছেন সমাজসেবা আর শিক্ষা উন্নয়নে। সমাজকে কিভাবে আলোকিত করে তোলা যায়, কিভাবে চারপাশের সবাইকে গড়ে তোলা যায় শিক্ষিত করে, সে স্বপ্নই দেখছেন এখন। নিজ এলাকায় গড়ে তুলেছেন একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। সেগুলোর দেখভাল করেই এখন তার সময় কাটে। সরকারের সাবেক এ সচিব বর্তমানে দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান মেঘনা গ্রুপের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এখন তো ভোর 4টার দিকে আমি ঘুম থেকে উঠে যাই। ফজরের নামাজ জামাতে আদায় করার পর আমার বাসায় এসে আমার স্ত্রী এবং এক কন্যা তাদেরকে নিয়ে কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট আমি কোরআন শরীফ তালিমে বসি। এটা সারার পরে হয়তো এক কাপ চা খেয়ে আমার স্ত্রী সহ পার্শ্ববর্তী রমনা পার্ক, খুবই সুবিধাজনক, খুবই কাছে, এই হোটেল ইন্টারকন্টিনেন্টাল প্রপোজড, এর আগে তো রূপসী বাংলা ছিল, সামনে দিয়ে যেয়ে সে একটা রাউন্ড দিয়ে বাসায় চলে আসে। আমি ততক্ষণে আবার অফিসার্স ক্লাবে আমি সদস্য হিসাবে, সেখানে সুইমিং পুল আছে, আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা সুইমিং সেরে কোনো সময় হেঁটে চলে আসি, কোনো সময় অন্য কোনোভাবে চলে আসি। এই সকালের নাস্তা খাওয়ার পর আমার অফিস কয়েক জায়গায় আছে, সবগুলি আমার অনারারি অফিস, অনলি ফর দি ওয়েলফেয়ার অফ দি পিপল। আমার লব্ধ জ্ঞান, অভিজ্ঞতা এবং যতটুকু দক্ষতা আছে, কাউকে হেল্প করার যদি থাকে, আমার নিকটতম আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ক্লোজলি অ্যাসোসিয়েটেড পিপলের আমি অনারারি সার্ভিস দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় হয়তো যেতে হয়। আপনার দিনটা খুব চমৎকারভাবে শুরু হয়। ঠিক একটা কথা প্রবাদ আছে, যেমন খুব ভোরে উঠেই দিন শুরু করলে দিনটা খুব ভালো যায়, ঠিক সেভাবে আপনার চমৎকার একটা দিন শুরু হয়। ছোটবেলায় কি ঠিক এত ভোরেই জাগতেন? না, এইটা আমি বলবো যে সে সময় আমি একটুখানি অন্য দুষ্ট বা দুরন্ত প্রকৃতির শিশুকাল এবং কৈশোরকাল আমার অতিবাহিত হয়েছে বলে আমি মূল্যায়ন করি নিজেকে। আচ্ছা, সে সময় এটার কারণও ছিল, কারণ আমি যে স্থানে জন্মগ্রহণ করেছি, আমার মরহুম মা, সে অত্যন্ত একজন বুজুর্গ মহিলা ছিলেন, খুবই ধার্মিক, ধর্মপরায়ণ, এবং আমার মায়ের নানা থেকে অনেক যারা ছিলেন সবাই একেবারে খুব বুজুর্গানে দিন ছিলেন এবং আলেমে দিন ছিলেন। বিদায় আমার দাদা বাড়ির পরিবেশটা আবার অন্যরকম ছিল। তো দাদা বাড়িতে আমাদের এখানে না থেকে নানা বাড়িতে আমাদের একটা ঘর হয়েছে, সেই মসজিদ আছে, পাশেই আছে, কিন্তু হ্যাঁ, নানা বাড়িতে আমার কৈশোর কাল, স্কুলে ভর্তি হওয়ার আগ পর্যন্ত ওই বাড়িতে ছিলাম। তারপরে আমার ফাদার, আপনারা জানবেন হয়তো, হাতিয়া দ্বীপ, যে হাতিয়া দ্বীপের হাতিয়া রহমানিয়া সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হিসাবে সেখানে ছিলেন। পরে আমাদেরকে নিয়ে যাওয়ার পরে ওখানে ভর্তি হয়েছি। ওই সময়ও খুব, আমি যেহেতু আমাদের 3 ভাইয়ের ছোট, আমার লেখাপড়াতে
আমি কি করতাম সেটা যদি একটু বলি, যে আমার বড় দুই ভাই তো আমার উপরের 2 শ্রেণীতে। আমি ভর্তি হওয়ার পরে আমি ওই তাদের পড়া থেকে শুনতাম, কোনো কোনো ক্ষেত্রে এগুলো আমার মুখস্থ হয়ে যেত বলে আমার ধারণা। যার ফলে আর ওনাদেরও পুরানো বই আমাকে দেওয়া হতো, সে বই আমার পছন্দ হতো না। আমি যে একবারের এক ঘটনা বলি যে কি রকমের দুরন্ত প্রকৃতি। ছাত্রবন্ধু লাইব্রেরি নামে আমার আব্বার একজন ছাত্র ছিলেন, তিনি মালিক। ওখানে যে এগুলি রেখে আমি আরেকটা সেট নিয়ে চলে এসেছি। গান শুনে দেখছি যে এত সুন্দর বই নতুন ছাপানো, সেগুলি আনার পরে আমাকে বাকি দিয়ে দিল। আমার মরহুম আব্বাজানের কাছে পরে বললো যে এরকম তো আতাউর রহমান এরকমের বইছে এত টাকা, ওনার থেকে আবার আদায় করছে। তো এই ধরনের আর কি। আমি কেমন জানি একটু লেখাপড়ায় খুব মগ্ন ছিলাম তা বলা যাবে না, আর পাংচুয়ালিটি যেটা এটাও ছিলাম না। তাহলে আপনার ছোটবেলাটা হাতিয়াতে কেটেছে? হাতিয়ায় কেটেছে। নোয়াখালী জেলার একটি দ্বীপ, নোয়াখালী জেলার একটি উপজেলা, এবং হাতিয়া দ্বীপ, সন্দ্বীপ একটা দ্বীপ ছিল। এবং এই দুইটি, আমার ফাদার সন্দ্বীপের একটা মাদ্রাসায় প্রথমে ফর সাম টাইম কাঠগড় সিনিয়র মাদ্রাসায় ওর শিক্ষকতা করেছেন। আচ্ছা। আবার দেওবন্দ থেকে দাওরা হাদিস করে, নোয়াখালী ইসলামিয়া মাদ্রাসা থেকে ফাজিল পাশ করে, এরপরে হাতিয়া রহমানিয়া সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। আমরা জেনেছি যে মাদ্রাসাটা কিছুদিন আগে 100 বছর পার করেছে। রাইট। ওই 100 বর্ষের সময় আমাকে দাওয়াত করেছিল আমার মরহুম আব্বাজানের জন্য একটা ক্রেস্ট তারা উপহার দিবেন, আর আমাকেও দিয়েছে। আপনি তো বলেছেন ছোটবেলায় খুব দুরন্ত ছিলেন, তো সেই সময় কি কখনো স্কুল মাদ্রাসা ফাঁকি দিয়েছিলেন কিনা? দিয়েছি বলা যায়। তখন ওই যে ওখানে তো ফুটবল খেলার মাঠ ছিল একটা হাই স্কুল মাঠে, ওখানে আমি চলে যেতাম মাঝে মধ্যে, খেলা দেখতে ভালো লাগতো। ওই কাদা টাদা মিশিয়ে, তা আমাদের তো আবার ওইভাবে আমাদের বয়সে যারা হয়তো 7, 8, 9 বছরের, তা আমাদের তো ওইরকম বলও ছিল না। অনেক সময় ওই যে যেটাকে জাম্বুরা বলা হয়, অথবা কাগজটা দিয়ে পেঁচিয়ে বল বলা, এগুলোও খেলছি। অনেক সময় পুরানো থাকলে সেটাকে নিয়ে খেলতাম একখানে। এই যে একদিনের কথা বলি, সেদিন আমি এরকম কাদা টাদা করে, মানে পড়ালেখায় একটু বাসায় ওইভাবে পড়তে হতো না, ইচ্ছা হতো না। কারণ আমার মেজো ভাই আর বড় ভাই ওই দুজনে যেগুলি পড়েন ওইটা শুনিয়ে আমি এক ধরনের শুনা উল্লাহ ছিলাম। শুনিয়ে ওই বইটা পড়তে কষ্ট হতো আর কি। শুনে যদ্দূর আমার মুখস্থ হয় এটাই দিয়ে চলতো। আচ্ছা, কিন্তু ওই দিন যে মানে সম্ভবত মাগরিবের আগে আসছি বাসায়, তো আমাকে এই অবস্থা দেখে আমার মরহুম আব্বাজান শাসন করার কারণে ওই যে পুকুরের ঘাটলা ছিল, ঘাটলার ওখানে পানির মধ্যে নিয়ে ডুবে, মানে অনেকক্ষণ ডুবে আমার মা দূরে এসে পরে কোনো রকমে আমাকে রক্ষা করছে, না হলে মনে হয় আমার দম বন্ধ হয়ে যেত। মানে কেন এত দুষ্টামি করলাম, আর এই মানে একেবারে এটা বললাম যে আমার ছোটবেলায় এই ধরনের অবস্থা ছিল। এটার যে পরিবর্তন এক পর্যায়ে হয়নি এটা আমি বলবো না, সেটা কিভাবে হয়েছে হয়তো পরবর্তী। আমার এক মামা ছিলেন মরহুম মাওলানা ফজলুল হক, উনি আমার আব্বারও উস্তাদ ছিলেন, এই রকমের জবরদস্ত একজন আলেম দেওবন্দ মাদ্রাসার। আচ্ছা যাক, সেটা আমি আবার পরে বলবো। তিনি একদিন আমাকে পরবর্তী পর্যায়ে বোধহয় আরও একটু উপরের শ্রেণীতে উঠছি, বললো যে আতাউর রহমান, কি মাদ্রাসায় যে যাও, এই যে জোয়ারে আসো না জোয়ারে আসা আর ভাটায় যাও, না কিছু পড়ালেখা করো? এইটা শুনে জোয়ারে আসা ভাটার মতোই তো বোধহয় আমার হয়। এরপরে আমার মধ্যে কিছু উপযুক্তি হয়েছে। তারপর থেকে নিজ বাসাতেই আতাউর রহমান গড়ে তুলেছেন ছোট্ট লাইব্রেরি। পছন্দের সব বই দিয়ে সাজিয়েছেন সেটি। সময় পেলেই ঢুকে পড়েন সেখানে। বই আর বই নিয়ে কাটিয়ে দেন ঘন্টার পর ঘন্টা। বইপ্রেমী মানুষটির কাছে কেউ এলে তাকেও বেশি করে বই পড়ার উপদেশ দেন। তার মতে, যে যত বেশি বই পড়বে সে ততই সমৃদ্ধ ও উন্নত মানসিকতার মানুষ হতে পারবে। বই ঘেরা প্রিয় রুমেই চাকরি জীবনের সিঁড়িগুলো এক এক করে পার হওয়ার ঝাঁপি খুলে ধরেছেন এটিএম আতাউর রহমান।
হাতিয়া থেকে আমি কিন্তু এই এই যে পরীক্ষাটা দিয়ে চলে আসছি, আমার ধারণা ছিল যে এমনি হয়তো ফার্স্ট ডিভিশন পাইতে পারি, কিন্তু পুরো তদানীন্তন পূর্ব পাকিস্তান মাদ্রাসা এডুকেশন বোর্ডের মধ্যে যে আমি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকবো কল্পনায় ছিল না, চিন্তাও ছিল না আমি। এবং দুই একটা পরীক্ষা আমার হিসাবে খুবই খারাপ হয়েছিল ফর আদার রিজনস, সেটা আমি বলবো না। এই জন্য যে এই তখনকার সময়ের জন্য আমি পরীক্ষা মনে হয় যে ভালো হবে না দেখে বাদও দিচ্ছিলাম। কিন্তু ওই যে আমার মামার সেই মানে উপদেশ হিসাবে যে তুমি কি জোয়ার আসো না ভাটার, তখন আমি এই দেখলাম যে আবার এর আগের পরীক্ষায় পত্রিকায় নাম উঠতো ফার্স্ট সেকেন্ড থার্ড, তিনজনের নামও দিত এবং অনেক সময় 10 জনের নামও দিত। কিন্তু যখন আমার নামটা আই স্টুড থার্ড ইন দি দেন ইস্ট পাকিস্তান বোর্ডের, তখন তাও আমি জানতে পারছি ওই ফজরের নামাজ পড়তে গেলাম। ওই মাদ্রাসার যিনি এক শিক্ষক ছিলেন, ওই শিক্ষক আমাকে সকালে দেখেই, আতাউর রহমান তুমি তো এরকম, আমি বোর্ড থেকে আসছি, জানলাম যে তুমি তো থার্ড হয়েছো, তুমি আমাদের এখানে ভর্তি হয়ে যাও। আমি তো শুনে সেটা, আবার যে মাদ্রাসাতে ছিলাম উনি ছিলেন আমার এক নানা, উনিও আবার এখানে চলে আসছে যে আতাউর রহমান তুমি এরকম, মানে এই দোটানায় আমি যাই হোক শেষ পর্যন্ত যা হইলো, তা আমি ওখানে কিছুদিন ছিলাম, আবার এখানে কিছুদিন ছিলাম। যাও, এরপরের যে পরীক্ষা সেটা তো আমি ইস্ট পাকিস্তান মাদ্রাসা বোর্ডে সেকেন্ড হইলাম, আগেরটা ছিল থার্ড, পরেরটা সেকেন্ড। এর পরেরটাতে মনে করা হয়েছিল যে আমি এবার ফার্স্টে হব, কিন্তু ওটা তো সেকেন্ড হয়েছি। ফার্স্ট যে হয়েছে সে আবার, তখন আমি ইন্টারমিডিয়েট এসএসসিও পরীক্ষা দিয়েছি একই সময়ে, আবার ওই যে ফাজল পরীক্ষাও দিয়েছি একই সময়ে। এই নওয়াব ফয়জুন্নেসা কলেজ লাকসামে ভর্তি হইলাম, ওখানে ফ্রি হোস্টেলে আমি যেহেতু রেজাল্টের ভিত্তিতে আমাকে সব ফ্রি দিল। এই যে আপনি বললেন হাতিয়ায় ঠিক মামার একটু বকুনি খেয়ে খানিকটা দুরন্তপনা কমে এসছে, পড়াশোনায় মনোযোগী হয়েছেন। হাতিয়ায় পড়াশোনা শেষ করে আপনি তারপরে পড়াশোনাটা কিভাবে চালিয়েছেন, কোথায় করেছেন? হাতিয়ার পর আমি নোয়াখালী সোনাপুরের একটা আলিয়া মাদ্রাসায় পরীক্ষার জন্য ভর্তি হওয়ার জন্য এসেছি। ইতিমধ্যে রেজাল্ট আমার হয়ে গেল যে ইস্ট পাকিস্তান তদানীন্তন মাদ্রাসা এডুকেশন বোর্ডে আই স্টুড থার্ড ইন অর্ডার অফ মেরিট, কম্বাইন্ড মেরিট লিস্টে, এবং আমার নাম আসলো পত্রিকায়। এসব দেখে তখন আমার ধারণা হলো যে না, এই জোয়ারে আর ভাটার আসা যাওয়ার চাইতে মানে প্রতিকূল অবস্থায় যে নিজেকে সমস্যা সংকুল অবস্থা থেকেও উত্তরণ ঘটানো যায়। আমার লেখাপড়া, ইতিমধ্যে আমার ফাদার আবার রিটায়ার করেছেন, তো সে রিটায়ার লাইফে ওনারও গাইডেন্স নাই, কিন্তু আমি তখন নিজের পায়ে দাঁড়ানোর জন্য অত্যন্ত নিজেকে উদ্বুদ্ধ ফিল করলাম, তৈরি করতে লাগলাম। এবং পরবর্তীতে আমি যে পরীক্ষা সেটাতে আবার ইস্ট পাকিস্তান সেকেন্ড হইলাম। তখন আবার আমি এই এসএসসি পরীক্ষাও দিলাম, সেটা তো ওই রকমের রেজাল্ট হইলো। এরপরে নওয়াব ফয়জুন্নেসা কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়ে সেখানেও ভালো রেজাল্ট করলাম, গ্রেড 1-এর মধ্যে, যদিও ফার্স্ট সেকেন্ড থার্ড না, পুরো কুমিল্লা বোর্ডে খুবই ভালো রেজাল্ট হইলো। তো সেখান থেকে এসে ঢাকা ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে অনার্সে ভর্তি হলাম, এবং সেখানের ভর্তি হওয়ারও একটা ছোট্ট কথা বলি। আমি যখন এসেছি তখন কিন্তু ভর্তি পরীক্ষাটি সব শেষ, এখন আর কোনো হবে না। এই জন্যে যে আমি হাতিয়া গেলাম, ওই যে ইন্টারমিডিয়েট পরীক্ষার যে ছুটিকালীন সময়ে আমি আরেকজন এই হেড মুহাদ্দিস ছিলেন, তার লিভ সাবস্টিটিউট হিসাবে আমি গেলাম, এবং 1.5 মাসের মাথায় 12ই নভেম্বর 1970 সালের ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে আমি হাতিয়া ছিলাম। দোতলা একটা মসজিদ ছিল, জামে মসজিদ, না হলে সবাই ভেসে গেছে, অনেক হাজার হাজার লোক মারা গেছে, ইনক্লুডিং পশু। তো আমি এই কারণে আসতে দেরি হলো, ভর্তির টাইম শেষ, কিন্তু প্রফেসর মুজাফর আহমদ চৌধুরী ছিলেন তখন পলিটিক্যাল সায়েন্সের চেয়ারম্যান। আমার আরেক বন্ধু, আমার ক্লাসমেট, সেও ওখানে ভর্তি হয়ে গেল। আমি আর কোনো সাবজেক্ট চয়েস করারও কোনো সময় পাইনি, পেছন দিয়ে ঢুকলাম আর্টস ফ্যাকাল্টি। প্রথমে বাম পাশে পড়লো পলিটিক্যাল সায়েন্স, গেলাম যে স্যার এরকম,
ওখানে যিনি হেড ক্লার্ক ছিলেন বলে যে না কোনো কিছু হবে না। আমি বললাম যে অন্তত স্যারের সঙ্গে দেখা করি, এতটুকু দেন। দেখা করার সঙ্গে সঙ্গে উনি বললেন 2টা ফার্স্ট ডিভিশন আছে, 2টা ফার্স্ট ডিভিশন আছে স্যার, এর সঙ্গে সঙ্গে লিখে দিলেন আর ভর্তি হয়ে গেলাম। এখন ক্লাসে যেদিন প্রথম সৈয়দ মকসুদ আলীর ক্লাস ছিল, ওইটা পলিটিক্যাল থিওরি, এটা একটুখানি বলি যে কি ঘটনা। সবাই বলে কি, আমি তো নওয়াজ কলেজ থেকে পাশ করেছি, যে তুমি কোন কলেজ? ঢাকা কলেজ। তুমি কোন কলেজ? নটরডেম কলেজ। তুমি কোন কলেজ? ওই আরও অন্যান্য কলেজ, মেয়েদের কলেজ। আমি যখন বললাম যে আমি নওয়াব ফয়জুন্নেসা কলেজ থেকে পাশ করেছি, সব মেয়েরা খুটখুট করে হাসা দিল, হাতে তালি দিল, আরে তুমি মেয়েদের কলেজ থেকে কেমনে পড়তে গেলা? আসলে এটা যে জেনারেল কলেজ, এটা অনেকের ধারণা ছিল না। আপনি প্রথম বাংলাদেশ ব্যাংকের সার্ভিসে দিয়ে আপনার চাকরিতে প্রবেশ আর কি, তারপরে একে একে আমরা জেনেছি যে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনি পালন করেছেন বিভিন্ন সময়ে। কিভাবে, কোন কোন ধাপে ছিলেন একটু যদি বলেন আমাদেরকে। আচ্ছা, আমার কর্মজীবন আরম্ভ হয় 1976 সালে, যখন আমি অনার্স পাস করেছি এবং মাস্টার ডিগ্রির রেজাল্ট পেন্ডিং ছিল তখনও, মানে প্রকাশিত হয়নি। বাংলাদেশ ব্যাংকে ক্লাস 1 অফিসার, অর্থাৎ বর্তমানে এটাকে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বলে, এই 80 জন অফিসার পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে আমরা সেখানে জয়েন করলাম। তো জয়েন করার পর আবার 1976 সালেই সুপিরিয়র পোস্ট এক্সামিনেশনের পত্রিকায় কম্পিটিটিভ পরীক্ষা, যেটাকে বাংলাদেশের ফার্স্ট রেগুলারলি কনস্টিটিউটেড সিভিল সার্ভিস বলা যায়। এর আগ পর্যন্ত স্বাধীনতার পরে ফ্রিডম ফাইটার ব্যাচ ছিল, আরেকটা ছিল নন ফ্রিডম ফাইটার ব্যাচ, আরেকটা ছিল কম্বাইন্ড ফ্রম সেন্ট্রাল সিএসএস অ্যান্ড ইপিসিএস ব্যাচ। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পর বাংলাদেশ ব্যাংকে যেরকম আমরা সর্বপ্রথম পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক প্রতিযোগিতামূলক পরীক্ষায় দিয়ে 80 জন ক্লাস 1-এর মধ্যে আমরা 71 জন জয়েন করেছিলাম। ঠিক সেখান থেকে 21 জন, প্রথমে 19 জন, পরে আরও 2 জন এই সিভিল সার্ভিসেও আমরা সেখান থেকে পরীক্ষা দিয়েছি। আমাদের পরীক্ষা আমরা 19 জন এই বিভিন্ন ক্যাডার সার্ভিসে এখানে উত্তীর্ণ হয়ে আমরা আপনার এই সিভিল সার্ভিসে জয়েন করলাম। ওখানে আড়াই বছর ছিলাম বাংলাদেশ ব্যাংকে। তারপরে 1 মার্চ 1979-এ আমরা বাংলাদেশ সিভিল সার্ভিস বিভিন্ন ক্যাডারে জয়েন করেছি। 19 জন রিজাইন করে এসে, তাদের মধ্যে প্রায় আমি জানি যে অন্তত 14-15 জন আমরা সেক্রেটারি হিসাবে গভর্নমেন্টের রিটায়ার করেছি বর্তমানে। আচ্ছা, এই ধাপগুলো কোথায় ছিল, কোথায় কোথায় গুরুত্বপূর্ণ কোন কোন দায়িত্বগুলো আপনি পালন করেছেন? আমি সর্বপ্রথম জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্সেস হিসাবে জয়েন করেছি। এই ফাইন্যান্স মিনিস্ট্রির আওতাধীন, জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন। সর্বপ্রথম চিটাগং, আফটার ট্রেনিং সিভিল অফিসার ট্রেনিং একাডেমি অ্যান্ড ট্যাক্স ক্যাডার অ্যাডমিনিস্ট্রেশন একাডেমি, এই দুটা ট্রেনিংয়ের পরে 1980 সালের জানুয়ারিতে আমি এবং এএমএম নাসির উদ্দিন, আমরা 2 জন, সে আবার ওখানে চিটাগং ইউনিভার্সিটির লেকচারার ছিল, এখানে জয়েন করেছে, 2 জন চিটাগংয়ে ছিলাম। এরপরে ফেনী ছিলাম, তারপরে আবার চিটাগংয়ে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস হিসাবে ছিলাম। ঢাকায় এসে আমরা আবার 1990 সালে সেকেন্ড সেক্রেটারি জাতীয় রাজস্ব বোর্ড, 2 জনই, আমি এবং এএমএম নাসির উদ্দিন। আমাদের 2 জনকে বলা হতো সবসময় মানিক জোরের মতো, তাই বলা হতো মানিক জোর। ওই পরে আমার এক কলিগ, সিনিয়র কলিগ, সে বলতো, আতাউর, নাসির, তোমরা সবসময় দেখি যে যেদিকে ঢাকা থেকে চিটাগং আসছো, আবার ঢাকায়ও গেলা, এনবিআরও গেল, এরপরে আবার যে ডিপার্টমেন্টে সে যায়, হয় আগে যায়, আমি পরে ওখানে আবার পোস্টিং হয়, অথবা আমি যদি আগে কোনো ডিপার্টমেন্টে যাই সে পরে যায়। সেই জন্যেই
নজরুল আমাদের এক শিকদার ভাই ছিলেন, উনি বলতো যে তোমরা আলটিমেটলি ওই কবরের মধ্যে পাশাপাশি দুইটা কবর রাখবা, যাতে কবর হতে গেলে ওখানে পাশাপাশি থাকো, এতটুকু। এবং আমি ডেপুটি সেক্রেটারি, সে আগে হয়েছে, আমিও পরে যাই হইলাম ডেপুটি সেক্রেটারি মিনিস্ট্রিতে পরবর্তী পর্যায়ে 1998 সালে। কোন মন্ত্রণালয়ে ছিলেন? আমি প্রথমে গেলাম ওখানে, এই এস্টাবলিশমেন্ট থেকে আমাকে দেওয়া হলো প্রাইমারি এডুকেশন মিনিস্ট্রিতে। তখন মিনিস্ট্রি ছিল না, ডিভিশন বলা হতো, এখন তো ফুল মিনিস্ট্রি। ডক্টর সাদত হোসাইন শুনছি যে তিনি আমাকে ডিও লেটার লিখে ওখানে নিয়ে গেছে। ডক্টর আকবর আলী খান সাহেব ছিলেন ফাইন্যান্স সেক্রেটারি, কিন্তু আমি যদিও ফাইন্যান্স রিলেটেড, কিন্তু নেওয়া হয়েছে আমাকে শিক্ষা মন্ত্রণালয়ে, এবং সেখানে 3 বছর ছিলাম। তারপরে আসলাম আবার ফাইন্যান্স মিনিস্ট্রিতে, ব্যাংকিং উইং এর সঙ্গে যুক্ত ছিলাম, ডেপুটি সেক্রেটারি। সেখান থেকে আবার বিদ্যুৎ মন্ত্রণালয়ে ছিলাম ডেপুটি সেক্রেটারি। ওখান থেকে জয়েন্ট সেক্রেটারি হয়ে সর্বপ্রথম ঢাকা ওয়াসার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ছিলাম। এরপরে ম্যানেজিং ডিরেক্টরও ছিলাম, এমডিও ছিলাম, এই এডিশনাল সেক্রেটারিও হলাম ম্যানেজিং ডাইরেক্টর থাকাকালীন। সেখান থেকে আবার এডিশনাল সেক্রেটারি হিসেবে ন্যাশনাল হাউজিং অথরিটি একটা আছে, সেটার চেয়ারম্যান ছিলাম, এটা এডিশনাল সেক্রেটারি, গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান। সেখান থেকে আবার গেলাম ফাইন্যান্স মিনিস্ট্রিতে অ্যাজ এডিশনাল সেক্রেটারি। ওখানে ব্যাংকিং উইংয়ের আমি হেড ছিলাম। ডক্টর আকবর আলী খান সাহেবের পরে অর্থ সচিব হলেন নাজির, আমাদের এই যে নাজির আহমেদ খান। এরপরে হলো আমাদের সিদ্দিকুর রহমান চৌধুরী। তখন আমার সেক্রেটারি হয়ে গেলাম আবার সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব। ওখানে থাকার কিছুদিন পর আমি জাতীয় সংসদের সচিব হিসাবে প্রায় 3 বছর সেখানে ছিলাম। এরপরে 2008 সালে আমার পিআরএল হয়। তখনকার এস্টাবলিশমেন্ট মিনিস্ট্রি, এখন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে 1 বছর, এই যে 1 বছর আমার এলপিআর এর পরে আমি 2009 সালের 1 মার্চ আমি পূর্ণ অবসর গ্রহণ করি। এই অবসরে আসার পরে আমরা জেনেছি, এবং আপনিও অনেক বেশি বই পড়া নিয়ে এবং এলাকার উন্নয়ন নিয়ে আপনি কাজ করে যাচ্ছেন, এবং জানি যে এই রুমটা আপনার সবচেয়ে প্রিয় রুম। এই রুমে কিভাবে আপনি সময় কাটান? এই রুমে এখন তো রিটায়ার্ড লাইফ, আমি আমাদের এখানে বেডরুম 3টা, ড্রয়িং অ্যান্ড ডাইনিং বাদ দিয়ে, এই 3টার মধ্যে একটা আমাদের পাশে, ওইটা হচ্ছে আমি এবং আমার স্ত্রীর জন্য বেডরুম, একটা মেয়ের জন্য। আর এই রুমটা আমার পার্সোনাল প্রাইভেট এই স্টাডি রুম। স্টাডি রুমে আমার লেখাপড়া চলে। সারাদিনের যে অংশটুকু আমি বাইরে কোনো কাজে না যাই, সে এখানে বসে আমি লেখাপড়া করি। বিভিন্ন ধরনের বই আমার আছে। আর তন্মধ্যে যদি এই অনেক ধরনের আমি লেখাপড়া করি, যেহেতু আমি কনস্টিটিউশনের ছাত্র, কনস্টিটিউশন ল। আমার মেয়ে আবার যেহেতু এলএলবি অনার্স করছে ব্র্যাক ইউনিভার্সিটিতে, তার বইও জন্য কিনতে গেলে আমিও কিছু পড়ে নেই। আর একটা হচ্ছে পবিত্র কোরআন এবং সুন্নাহর উপরে, যেহেতু আমি কিছু গবেষণা করেছি, সেগুলির জন্য এখানে সেই কিতাবগুলি একেবারে আমি সৌদি আরব থেকে একবারে নিয়ে আসছি, একদম অরিজিনাল, প্রত্যেকটা অথেন্টিক যে আরবি বই, এবং তফসিরের কিতাব আছে, হাদিসের কিতাব আছে, বুখারী মুসলিম, এবং লয়ের তো বই আছেই। সিভিল সার্ভিসের ব্যাপারে আমার রিটায়ারমেন্টের পরে এবং ডিউরিং মাই টেনিউর অ্যাজ এ সিভিল সার্ভেন্ট ইন দি গভর্নমেন্ট, আমি তো বিভিন্ন সরকারের অধীন, বিএনপি গভর্নমেন্ট জিয়াউর রহমান সাহেবের, তারপরে এরশাদ গভর্নমেন্টের আন্ডারে, তারপর আবার বিএনপি গভর্নমেন্ট, আবার আওয়ামী লীগ গভর্নমেন্ট, আবার বিএনপি গভর্নমেন্ট, আবার কেয়ারটেকার গভর্নমেন্ট এবং আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় আমি সবগুলো সরকারের সময় চাকরিতে ছিলাম। এবং এই ইউনিভার্সিটিতে যে আমি যে ম্যাক্সওয়েলের যে 7টা ক্যারেক্টারিস্টিক্স, সেগুলি আমি 32 বছরের কর্মজীবনে অনুশীলনের জন্য আমার যথাসাধ্য চেষ্টা করেছি। কখনো কখনো হয়তো সাকসেসফুল হয়েছি, কখনো কখনো হয়নি, কিন্তু মৌলিক যে আমার যেগুলি, সেগুলি আমি নিজেও ধারণ করতে চেষ্টা করেছি। আমার কয়েকজন রোল মডেল ছিল। এই কয়েকজন আমার সুপিরিয়র, যারা আমার
ছিলেন, তাদেরকে এখনো যারা জীবিত আছেন তন্মধ্যে তাদেরকে আমি রোল মডেল মনে করি। একজন হচ্ছে ডক্টর আকবর আলী খান, জি, একজন হলেন ডক্টর সাদত হোসেন, একজন হলেন ইফতিখার আহমেদ, একজন হচ্ছেন জিয়াউল হক কুতুবুদ্দিন, আর একজন মারা গেছেন MI খান। আচ্ছা আচ্ছা। এর বাইরে আমাদের আরো অনেকে আছেন, তাদের নাম উল্লেখ করার হয়তো আমার সময় নাই, অনেকে আছেন, মেজবাউদ্দিন আহমেদ সহ আরো অনেকে। তাদের সকলকে আমি রোল মডেল মনে করি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং পাবলিক সার্ভিসের জন্য। এই প্রসঙ্গে পাবলিক সার্ভিসের উপর গত 100 বছরে কি হইল আমাদের উপমহাদেশে, বা আমাদের একজন যে রোল মডেল বলছি ডক্টর আকবর আলী খানের সর্বশেষ যে বইটি, সে বইটিও আমার সংগ্রহ আছে। সেই বইটি তোমাকে দেখাতেও চাই যে এই বইটার মধ্যে উনি যেটা লিখছেন, গ্রেশামস ল সিনড্রোম অ্যান্ড বিয়ন্ড, এই বইটি অ্যানালাইসিস অফ দি বাংলাদেশ ব্যুরোক্রেসি। ছোট্ট ছিমছাম এটিএম আতাউর রহমানের পরিবারে সদস্য মাত্র 3 জন, সঙ্গে আছেন স্ত্রী আর একমাত্র মেয়ে ফারিয়া। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করছেন তার মেয়ে। অবসরে পরিবারের সবাই মিলে জমিয়ে তোলেন প্রাণবন্ত আড্ডা দিতে বাসার বেলকনিকেই বেছে নেন সবার আগে। আমার যেটা জন্মস্থান, যেখানে আমার মরহুম দাদা দাদি পিতা বড় ভাই সেখানে শায়িত আছেন এখনো, একটা মসজিদ ছিল, সেটাকে আমি পাকা করার ব্যবস্থা করেছি। বাইরে একটা ঈদগাহ করেছি, একটা পাবলিক কবরস্থান যেখানে আমার থাকে, আর একটা হচ্ছে প্রাইমারি স্কুল, তারপরে হাই স্কুল অ্যান্ড কলেজ, এই 3টা আছে। হাই স্কুলের পরে কলেজটার মধ্যে, হাই স্কুলের মধ্যে আবার টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন সিস্টেম সহ, আবার কলেজের মধ্যেও টেকনিক্যাল এডুকেশন BM যেটা সেটা সহ বর্তমানে এত কোলাহলে সেখানে লেখাপড়া হয়। আমি একটুখানি সময় পেলে আমার সেই প্রতিষ্ঠানগুলোকে দেখতে যাই। পরিবার আর বন্ধুদের কাছেও জনপ্রিয় আতাউর রহমান। প্রিয় মানুষ হিসেবে সবার কাছেই সমানভাবে সমাদৃত তিনি, আর তাই তো তাকে নিয়ে কাছের মানুষদের গর্বও অনেক। এটিএম আতাউর রহমান সাথে আমার পরিচয় 1981 থেকে, যখন আমি চিটাগাং মেডিকেল কলেজে চাকরি করি। তখন তিনি সেখানে ডেপুটি কমিশনার ইনকাম ট্যাক্স, সাবসিকুয়েন্টলি সেখান থেকে ঢাকা এসে এডিশনাল কমিশনার ইনকাম ট্যাক্স, এরপরে উনি সেক্রেটারিয়েট জবে BCS অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে উনি চলে যান, এবং উনি ডিফারেন্ট পদে চাকরি করার পরে উনি সেক্রেটারি পার্লামেন্টারি অ্যাফেয়ার্স হিসাবে রিটায়ার করেন। একটা মানুষকে আমরা যখন মূল্যায়ন করি, এবং উনি যে চাকরি জীবনে একটা নিখুঁতভাবে চাকরি সম্পাদন করে রিটায়ার করছেন, তো ওনার চাকরি জীবন খুবই ভালো এবং সুন্দরভাবে পরিসমাপ্তি হলো। তারপরে ব্যক্তিগতভাবে উনি না বললে বোধহয় এই কথাটা আমার বলার দরকার আছে, অনেকেই ওনাকে জানেন, উনি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের লোক, কিন্তু বেসিক্যালি উনি জীবনে এই মাদ্রাসা শিক্ষাতেও উনি মাদ্রাসা শিক্ষা যেটা হাইয়েস্ট পড়া সেটা উনি সেখানে শেষ করছেন। শেষ করে উনি এখানে, এ কথা হয়তো অনেকেই জানে না। এখন ওনার বিহেভিয়ার মানুষের সাথে, ওনার বিহেভিয়ার ওনার স্টাফদের সাথে খুব চমৎকার, এবং এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে উনি মানুষ হিসাবে একজন ভালো মানুষ, মুসলমান হিসাবে একজন ভালো মুসলিম, অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে উনি ভালো অ্যাডমিনিস্ট্রেটর, এবং যতটুক একটা মানুষের সততা থাকা দরকার অতটুকু উনি সৎ। সরকারি কর্মকর্তা হিসেবে তার যে মেধা, দক্ষতা, কর্মনিষ্ঠা,
এগুলো অতুলনীয়। যে কোনো কাজ তার সামনে আসলে কাজটি শেষ না করা পর্যন্ত যে কাজের পিছনে যে লেগে থাকার মতো মনোবৃত্তি, এটা খুব কম লোকেরই থাকে। আল্লাহ তাকে আরও হায়াত দিক, সরকারের থেকে রিটায়ার করলেও যেই সমাজের কাজে হাত দিয়েছে সেখানে সে আরও অবদান রাখুক, এই দেশ তার কাছ থেকে আরও কিছু পাক, আমি সেই প্রত্যাশা করছি। আমি মর্জিয়া বেগম মিনু, আমার স্বামী ATM আতাউর রহমান। আমার সংসার জীবন 38 বছর সুখে শান্তিতে চলছে এবং উনি সরকারি অফিসার হিসেবে সারা জীবন জনগণের উন্নয়নের জন্য মানে আপ্রাণ চেষ্টা করে গেছেন। এই অফিস সম্পর্কে তোমাকে একটু দু একটি কথা বলি। পটভূমি, আমি তো বলছিলাম এর আগে যে আমি কর্মজীবনের 18 বছর 4 মাস জাতীয় রাজস্ব বোর্ড এবং এর আওতাধীন বিভিন্ন অফিসের বাজেট প্রণয়ন, বাজেট ঘোষণা, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড রিফর্মস অফ মানে লেজিসলেটিভ রিফর্মস অফ NBR, যেটা জাতীয় রাজস্ব বোর্ড করে থাকে এবং জাতীয় রাজস্বের অন্যতম একটি দিক নির্দেশনা এই NBR থেকে হয়। তা আমি এখানে অনারারি বসি আর কি, তারা আমাকে খুব সম্মান করে, আমি এই সম্মানের জন্য আমার এখানে আমি বসি। অবসর পেলে তাহলে আপনি ছুটে আসেন আপনার প্রিয় ক্লাবে, অফিস ক্লাবে, তাহলে ছুটে আসেন? অবশ্যই আমি যখন অবসর পাই আমার কর্মময় জীবন থেকে, তখন এর আগেও আসতাম, এখন আরও বেশি আসা হয়। বিশেষ করে দুইটা ইম্পর্টেন্ট আমার কাজ। একটা হচ্ছে ডেইলি সুইমিংয়ে এসে সাঁতার কাটা আফটার ওয়াকিং রমনা পার্ক। দেন সময় পেলে আমি আমার পার্সোনাল লাইব্রেরি ছাড়াও এখানে অফিসার্স ক্লাবের 4 তলায় লাইব্রেরি আছে, সমৃদ্ধ লাইব্রেরি আছে, এরকম লাইব্রেরি আবার পার্লামেন্টও আছে, সেখানেও যাই, তবে এখানে একটু বেশি যাই। এই লাইব্রেরি এবং সুইমিং পুল, আর একটা হচ্ছে সামাজিক এবং অন্যান্য যত ধরনের ফাংশন হয়, ইম্পর্টেন্ট ফাংশন, সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদি হলে আমি সেটা ফ্যামিলি শুদ্ধ এখানে এনজয় করি, অ্যাটেন্ড করি। একজন আতাউর রহমানের বাকি জীবনটা কাটিয়ে দিতে চান মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করে। তিনি স্বপ্ন দেখেন প্রতিটি মানুষ ভালো থাকবে ভোরের শান্ত কোমল আলোর মতো, জীবন হবে রংধনুর মতো রঙিন। এদেশের মানুষের হাত ধরেই দেশটা এগিয়ে যাবে অনেক অনেক দূর।